দেখে আমার অনেক পরিচিত মুখ দেখছি, আমার অনেকের কাছে আমি একদমই সন্তান তুল্য, সবার অনেক অনেক আদর পেয়ে হয়তো আমি বড় হয়েছি। আপনারা জানেন আমি এখানে যাদের দেখছি তারা সবাই কোনো না কোনোভাবে লেখিকা সংসদের সাথে জড়িত, সবাই মেধাবী, মেধা না থাকলে কিন্তু লেখাটা আসে না। কিন্তু আমরা দেখছি যে এই যে ধর্ম নিয়ে মানুষের মধ্যে যে ভীতি তৈরি করা হয়, এটা প্রকট, এটাই একটা রাজনীতি। ধর্ম বিদ্বেষ তৈরি করাটাই একটা রাজনীতি। এই রাজনীতি করে মানুষকে বোঝানোর চেষ্টা করা হয় যে যারা ধর্মকে লালন করে তারা বোধহয় ওইটুকুই লালন করে, আর কিছুই বোঝে না। এই যে আমার সামনে আপনারা যারা আছেন তাদের অনেক বড় একটা শক্তি আছে, সেটা হচ্ছে কলমের শক্তি। তাদের লেখা আছে, আপনারা লিখবেন, আপনাদের লেখাগুলো মানুষ পড়বে, যখন মানুষ বুঝবে যে আপনাদের মেধা আছে। আমরা ধর্মকে লালন করি মানে আমাদের আমাদের যোগ্যতা নাই, বা আমাদের শিক্ষাগত যোগ্যতা নাই, আমরা কাজের যোগ্যতা নাই, এই যে ভুল কনসেপ্টটা, এইটাকে ভেঙে দিতে হবে। এবং যেই কথাগুলো ইলেকশনের সময় আমরা বারবার করে বলেছি যে নারী অধিকার মানে সকল নারীর অধিকার, যেই নারী ধর্ম পালন করে তার অধিকার যেমন পালন, মানে অধিকারটাকে নিশ্চিত করতে হবে, যে ধর্ম পালন করে না, আমি একে বারবার বলি, তার অধিকারটাও নিশ্চিত করতে হবে। আর আমাদের ধর্মের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে আমরা ভালো ব্যবহার করে মানুষকে ইমানের দাওয়াত দেব, তাই না? তো আমি এই জিনিসটা খুবই বিলিভ করি যে ধরেন আমি কম পর্দা করি, আপনারা একটু বেশি পর্দা করেন, আপনারা যখন ভালো ব্যবহার করেন তখন আমার মনে হয় যে না, আমারও আপনাদের মধ্যে একটু আরেকটু ভালো হতে হবে। আমি যেখানে মাকসুদ আন্টি বসে আছে, ওনার মেয়ের সাথে আমি সারাজীবন পড়াশোনা করেছি, ওনার আমার বেস্ট ফ্রেন্ড, আমার অনেক সুখ দুঃখের সঙ্গী, আমার দুজন বান্ধবী ছিলেন। ওদের কাছ থেকে আমি সারা জীবন ওদের সাথে মিশে আমি ওদের মতো ভালো হতে চাইতাম। অনেকের অনেক বন্ধু বান্ধব দেখে অনেক আজে বাজে কথা বলে, আজে বাজে জিনিস নিয়ে সময় নষ্ট করে, কিন্তু আমার এই বন্ধুরা কোনোদিন আজে বাজে কাজে সময় নষ্ট করতো না। তারা ভীষণ মেধাবী ছিল। আমার জীবনে একটা খারাপ সময় আমি পড়ালেখা ছেড়েই দিতে চেয়েছিলাম, তখন এরা আমাকে পড়াইছে। মানে আমার বন্ধুরা আমার শিক্ষক হিসেবে তারা দায়িত্ব পালন করছে খারাপ সময়। আজকে আমি একজন আইনজীবী, আমি কিচ্ছু হইতাম না, বিশ্বাস করেন, একটা ম্যাট্রিক পাস অশিক্ষিত মহিলা থেকে যেতাম। কিন্তু আজকে আমি আমার মতো সত্যি আপু, আমার মতো একজন, আমার নিজের বন্ধু যারা আমার সাথে পড়াশোনা করছে, তাদের সহযোগিতায় আমি একজন আইনজীবী হিসেবে, একজন প্রতিষ্ঠিত আইনজীবী হিসেবে আজকে আপনাদের সামনে এসে কথা বলছি। এই যে আপু একটু আগে টকশোর কথা বললো, আমার হাজবেন্ড বলে কথাটা যে এই যে হিজাব করে এরকম স্ট্রং টোনে কথা বলার কয়টা মেয়ে আছে, তুমি মানুষের গালি খায় কান্নাকাটি করো কেন? তো কিন্তু আমি তারপরে আবার সাহস পাই যাচ্ছে, ঠিক আছে, কিন্তু ভদ্রলোক কিন্তু আবার জামাতও করে না, এনসিপিও করে না, কিন্তু সে চায় যে আমি নিজের যোগ্যতায় দাঁড়াই। ওইটুকু সাপোর্ট আমি মনে করি আমাদের সবার ফ্যামিলিতে আছে। আপনি যে লোকটুকু সাহস করে দেন, যেইটুকু কথা বলেন, ওইটুকু কথা ফ্যামিলি সাপোর্টটা আছে। কিন্তু মানুষ মনে করে যে এই যে ধরেন জামাত ইসলাম যারা করে, তাদের ফ্যামিলির সেই সাপোর্টটা নাই, তাদের হাজবেন্ডরা বা তাদের ফ্যামিলির যারা ভাইয়েরা আছেন তারা সবাই চায় বোনরা ঘরে থাকুক, বাচ্চা পাবো, বুঝি ওই কথাগুলোকেই বারবার রিপিট করে। কিন্তু আমি জানি যে এই নারীরাই সারা বাংলাদেশে যখন ইলেকশন ক্যাম্পেইন করতে নেমেছে, তখন এই নারীদেরকেই সবচেয়ে বেশি এই আপনাদের সংগঠনের যে ভাইয়েরা আছে তাদেরকে নিয়ে কিন্তু মানুষ আতঙ্কিত হয় নাই, বিরোধী দল আতঙ্কিত হয়েছে আপনাদের নিয়ে। কারণ আপনারা নিজেদের ভালো আচরণ, ভালো জীবনযাপনের যে উদাহরণ, সেইটা দিয়ে যে কথাগুলো বলতে পেরেছেন এবং মানুষের কাছে পৌঁছাতে পেরেছেন, ওইটাই একটা এক্সাম্পল থেকে পৌঁছে। আমার মনে হয় নিজেদের যোগ্যতার যে জায়গাগুলো, যারা যোগ্য নারী আছেন, আরো যোগ্য, তারা আরো একটু ফ্রন্টলাইনে আছেন। আমি যেমন কথা বলা শুরু করেছি, আমি একটা প্ল্যাটফর্মের সাথে জড়িত আছি, কিন্তু আমি তো আমার ধর্মটাকে লালন করি। আবার আমার যে রাজনৈতিক চিন্তাধারা, সেই চিন্তাধারা যাদের সাথে মেলে আমি তাদের সাথে রাজনীতিটা করছি। কিন্তু দিন শেষে আমাদের যেই চিন্তাটা, যেই কাজের জায়গাটা, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য আমরা রাজনীতিটা করি। সেই স্বার্থটা কি? দেশের মানুষকে মুক্তি দিতে হবে। আমি এখানে বসে আমি দেখছি আমার এইখানে বসে অনেকে আছে যারা গত সরকারের আমলে নারী বলে মুক্তি পায় নাই, তারাও বিনা বিচারে শুধুমাত্র এইরকম একটা প্রোগ্রামে বসে থাকার কারণে যে মাকসুদ আন্টি বসে আছে, ওনাকে তুলে নিয়ে গেছে।
কেন কি অন্যায় করতেন? আমি জানি উনি সারা জীবন কত কষ্ট করতেন। উনি 1 টাকা হারাম কামাই করেন না, 1 টাকা হারাম কামাই করেন না, ওনার সংসারে কোনো বিলাসিতা উনি করেন না। কিন্তু আমি জানি যে আমি যদি কোনোদিন একটা ভালো কিছু খাইতে চাইতাম, আন্টি কোনোদিন সেটা না খাওয়ায় ছাড়তো না। তো ওই দিনগুলো মনে আছে। আমি চাই আপনাদের প্রতি করজোড়ে অনুরোধ, ধরেন যে কথাগুলো বলি, আমি বলছি না যে দর্শকরা আমার কথা শুনেন, আমি বলছি যে ধরেন ধর্মীয় নলেজের পাশাপাশি এই সংস্কার, এই যে বর্তমানে আমাদের যে রাজনীতিটা, এই লাইনটা বোঝার চেষ্টা করবেন এবং শুনবেন, সবার কথা শুনবেন, বিরোধী দলের যাদের মতবাদ সেইটুকুও শুনবেন। যখন শুনবেন তখন বুঝবেন, আইডিয়াগুলো ক্লিয়ার হবে, তখন আপনি আরেকজনকে বোঝাতে পারবেন যে আপনার স্ট্যান্ডটা কি। এই যে আজকে যে প্রোগ্রামে যাওয়ার কথা আমরা বলছি, এখানে আমাদের দলের মধ্যে অনেক নারীরা বলছে যে ধরেন যে আমাদেরও তো অনেক নারীরা আছে, আমাদের প্রোগ্রামগুলোতে যেটা হয় যে আমরা বোনরা যখন এই প্রোগ্রামগুলোতে যাই এনসিপি থেকে, আমাদেরকে ভাইরা হেভিলি প্রোটেকশন দিয়ে সামনের সারিতে রাখে। আমরা কিন্তু কোনো অবস্থাতেই পিছনের সারিতেও থাকি না, কোনো ধাক্কাও খাই না, এবং আমাদেরকে বলতে হয় না। এমন না যে আমরা বলে নিজেদের এই প্রোটেকশন মেনটেন করছি, করতে ব্যাপার বলেন তো, কখনোই না। এটা আমাদের ভাইরা বুঝে আমাদের সেই প্রোটেকশনটা তারা এনশিওর করে। সারা মাস জুলাই যাত্রা করেছে, ওই সামনের সারিতে দাঁড়িয়ে আমাদের ডানে বায়ে পিছে এবং সামনেও হেলদি প্রোটেকশন আমাদের ভাইরাই দিয়েছে। তো আমাদের বোনরা জিজ্ঞেস করে যে আমাদের এত বোনরা আছে শুনি, তারা কই, রাজপথে তারা নাই কেন? ধরেন আমার মনে হয় যে ইট ইজ টাইম আপনারা নিজেদের মধ্যে আলাপ করবেন এবং সেই শক্তি সঞ্চার করবেন যে এই ধরনের যে বিক্ষোভ বা বিদ্রোহের যে অনুষ্ঠানগুলো, সেই অনুষ্ঠানগুলোতে কিছু না হোক। ধরেন এই যে গভর্নমেন্টের আমলে অনেক সময় দেখেছি যে আপনারাও কিন্তু বিভিন্ন বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছেন। ওই যে বড় স্কেলের প্রোগ্রামগুলো আপনাদেরকে সম্পৃক্ত করার সুযোগ কতটুকু, এই জিনিসগুলো আলোচনা করা শুরু করা এবং বিভিন্ন প্রোগ্রামে যে ইনক্লুসিভিটি বাড়ানো। আমি কোনো অবস্থাতেই আপনাদের দলীয় যে ডেকোরাম সেটা ভাঙার কথা বলছি না, এটা আমার বলার এখতিয়ার নাই। কিন্তু দিন শেষে যখন মানুষ প্রশ্ন করে যে জামাতে নারী কই, এই প্রশ্নের উত্তর আমি জানি যে অনেক যোগ্য নারীরা আছেন, কিন্তু আপনাদেরকে পায় না আসলে। ওই যে 2-1 বোন মাঝে আপনি দেখলাম পুরোটা টাইমে আপনাদের রিপ্রেজেন্ট করেছে। এরকম আস্তে আস্তে যারা যোগ্য এবং সুযোগ আছে তারা সবাই উঠে আসেন। আমি চাই একটা হেলদি কম্পিটিশন হোক, আমার সাথে আরো 10 জন বোন এসে কথা বলবে, আমাকে একটু কম ব্যবস্থা করতে অসুবিধা নাই, কিন্তু আপনাদের কথাগুলো মানুষ শুনুক, জানুক, বুঝুক। আমি মাঝে বললাম যে আপনি এত আবল তাবল বলে, আপনি কোন ঠান্ডার উত্তর দেন কেন? আমার মধ্যে একটু কড়া কথা বলে দিতে পারেন না, এবং আমি দেখেন না খেতে খেতে একটু ঝাড়টাল দিয়ে দিয়ে আবার ঝগড়া করে দিই, হাসে। কারণ ওই ট্রেনিংটা কিন্তু উনি পেয়েছেন যে কিভাবে ধৈর্যের সাথে, সবরের সাথে একটা কথা, একটা ব্যাখ্যা নিজের মতো করে দেওয়া যায়। আর অনেক প্রভিমত দেয়, সেই প্রভিমত সবসময় এক্সপ্লেন করাও জরুরি না, এটা সময় হলে আল্লাহ প্রমাণ করে দেয়। আমাদের দল যখন নতুন রাজনীতি করতে আসে, তখন অনেকে অনেক অনেক মিথ্যা কোটি কোটি টাকার অভিযোগ দিয়েছে, জানেন? এই অভিযোগগুলো সব এখন এই সরকারের আমলে দুদক সেই অভিযোগ থেকে নিষ্পত্তি দিচ্ছে। গতকালই একটা দর্শকে বলেছে যে এই যে অভিযোগ করলেন, এই অভিযোগের সত্যতা কিন্তু প্রমাণিত হয় না। আপনি অভিযোগ করেন, আমি অভিযোগ মাথা পেতে দিব, আমার বাপ ভাই হইলে অভিযোগ মাথা পেতে দিব, কিন্তু দয়া করে প্রমাণ সহ কথা বলবেন। এই কথাগুলো আমরা, এই যে আইনি যে ব্যাখ্যাগুলো, সংবিধান সংস্কার কেন প্রয়োজন আর সংশোধন দিয়ে কেন হবে না, এগুলো নিয়ে একটা ডিটেইল ব্যাখ্যা আছে। কখনো সুযোগ পেলে আপনাদের মাঝখানেও বলবো। আর আঙ্কি লেখা পেয়েছি, ইনশাল্লাহ লেখা দিব, যদি পড়েন তাহলে বুঝবেন যে বেসিক ডিফারেন্স গুলো কি। এই যেভাবে আন্টিটাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, গুম করা হয়েছে, কতজনকে চাক্ষুষ সাক্ষী আনি, কিভাবে নির্বিচারে বিনা বিচারে মানুষকে মেরে ফেলা হয়েছে, গুম করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে ইসলামী বইয়ের কাস্টডির জন্য, তাদেরকে বিশেষ বিচার আইনে, সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে জেল খাটানো হয়েছে। আমি জানি ওই মামলাগুলো আইনজীবী হিসেবে আমিও পরিচালনা করেছি। দুঃখজনক। আমরা একটা স্বাভাবিক জীবন চাই, সেটা শুধু আপনাদের জন্য না, আমাদের জন্য না, সারা বাংলাদেশের সকল মানুষের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।